আসসালামু আলাইকুম। আজ 2 নভেম্বর 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপিকে ভয়াবহ বার্তা দিলেন ব্যারিস্টার পার্থ। চীনের সহায়তায় বাংলাদেশের ড্রোন কোম্পানি স্থাপন। জাকির নায়েককে নিয়ে দিল্লির প্রতিক্রিয়া যা বলল ঢাকা। এবার বিস্তারিত। স্থানীয় বিএনপির প্রতি ভয়াবহ অভিমান করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ভোলায় বিজেপির নেতাকর্মীদের উপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ। ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে তিনি লেখেন, এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে। অনেক দুঃখজনক ব্যাপার এটা। ঐক্যের কোনো বিকল্প নাই। সংঘর্ষে নিজ দলের আহত নেতাকর্মীদের ছবি যুক্ত করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আরও লেখেন, ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনী মিছিল হয়। হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। জোহরের নামাজের পূর্বে যখন শান্তিপূর্ণ এই মিছিল শেষ হয়, তখন অল্প সংখ্যক নেতাকর্মী বিজেপির কার্যালয়ে ছিল। ঠিক তখনই ঈর্ষান্বিত হয়ে 400 থেকে 500 জনের বিএনপির একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ নেতাকর্মীদের মারধর করে এবং পার্টি অফিস ভাঙচুর করে। এটা দুঃখজনক, হতাশজনক এবং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর আগে শনিবার দুপুরে ভোলা জেলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইট পাটকেল ও লাঠি সোটার আঘাতে সাংবাদিক, পুলিশ সহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন। প্রযুক্তি হস্তান্তর চুক্তির আওতায় চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কর্মকর্তারা বলেছেন, এটি দেশের প্রতিরক্ষা শিল্পে এক বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় বিষয়টি আলোচনায় আসে। সভার কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে, চীন বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দিয়েছে। বিডার সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন গঠন এবং সামরিক ও আধা সামরিক বাহিনীর প্রয়োজনীয় পণ্য দেশে উৎপাদনের লক্ষ্যে সরকারি, বেসরকারি ও বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়। বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানান, 2 বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ইতোমধ্যেই নিজস্ব নকশায় 4টি প্রশিক্ষণ বিমান তৈরি করে সফলভাবে উড্ডয়ন করেছে। এর উদ্দেশ্য ছিল স্থানীয়ভাবে প্রশিক্ষণ বিমান তৈরি ও ভবিষ্যতে বাণিজ্যিকভাবে স্পোর্টস এয়ারক্রাফট উৎপাদনের সক্ষমতা অর্জন। বিমান বাহিনীর কর্মকর্তারা বলেন, বিশ্বজুড়ে বিমান ও এভিয়েশন সরঞ্জামের চাহিদা দ্রুত বাড়ছে। দেশের তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণের মাধ্যমে এই খাতে নতুন কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা সম্ভব। চীনের বিমান ওভারহলিং প্রস্তাব প্রসঙ্গে এক কর্মকর্তা বলেন, বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা ও জনবলকে কাজে লাগিয়ে কিছু সরঞ্জাম যোগ করলে ব্যবহৃত বিমানের ইঞ্জিন ওভারহলিং দেশে করাই সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতেও একই মডেলের বিমান ব্যবহৃত হচ্ছে, ফলে এ খাতে বিদেশি বিনিয়োগ পাওয়া তুলনামূলক সহজ হবে। সব মিলিয়ে ড্রোন উৎপাদন ও বিমান ওভারহলিং শিল্পে এই যৌথ উদ্যোগ বাংলাদেশকে প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিচ্ছে, যা ভবিষ্যতে দেশের এভিয়েশন ও প্রতিরক্ষা খাতের রূপান্তর ঘটাতে পারে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 2 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলার অন্য 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদরউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। প্রসিকিউশন 5 অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়, যেখানে 3টি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে: উস্কানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্রের সম্পৃক্ততা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যা। পরদিন 6 অক্টোবর ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও হাজিরের নির্দেশ দেন। তবে 14 অক্টোবর পর্যন্ত তারা আদালতে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল তাদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। প্রসঙ্গত, জুলাই আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় 6 জন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় মাহবুবুল আলম হানিফ
ও হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক 2টি মামলা হয়। পরবর্তীতে তদন্ত সংস্থা অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসছেন ডক্টর জাকির নায়েক। তবে তার এই আগমনকে মোটেও ভালো চোখে দেখছে না নয়াদিল্লি। এ নিয়ে গত 30 অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বাংলাদেশকে বার্তাও দিয়েছিলেন। তবে এবার সেই বক্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাকির নায়েক এখন আছেন মালয়েশিয়ায়। সেখান থেকে এ মাসের শেষ দিকে ঢাকায় আসবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ডক্টর জাকির নায়েক আগামী 28 ও 29 নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায়। তবে তিনি দেশে পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেয়া হয়, বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশিষ্ট এই ইসলামী স্কলারের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম বাসসকে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। তিনি আরও বলেন, আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। এর আগে গত 30 অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। যদি কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এমন আদেশ জারি করে গণপ্রতিনিধিত্ব আদেশ আরোপীয় এর সর্বশেষ সংশোধনী বাতিল করা হয়, তবে তা হবে একটি দলের সঙ্গে সরকারের গোপন সমঝোতা এবং এর মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড ন্যাক্কারজনকভাবে ভঙ্গ হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রোববার এক বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরোপীয়তে গত 23 অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যে সংশোধনী অনুমোদন করেছে তাতে বলা হয়েছে, নির্বাচনের জোট থাকলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বিএনপির একজন নেতার সঙ্গে সরকারের এক উপদেষ্টার তথাকথিত জেন্টলম্যান এগ্রিমেন্টের কারণে সেই অনুমোদিত সংশোধনী বাতিল হতে পারে। মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত আরোপীয় যদি বাতিল করা হয় তবে তা হবে অত্যন্ত ন্যাক্কারজনক, অগণতান্ত্রিক এবং স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও উল্লেখ করেন, সরকারের অনুমোদিত সংশোধনীকে যদি জেন্টলম্যান এগ্রিমেন্টের নামে বাতিল করা হয় তাহলে আসন্ন জাতীয় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে। নির্বাচনের মাত্র 4 মাস আগে একটি দায়িত্বশীল দলের নেতা ও সরকারের এক উপদেষ্টার যোগ সাজসে যদি লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ করা হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে পড়বে। সুদানের উত্তর দারফুর রাজ্যের আকাশে এখন ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার কুণ্ডলী, আর বাতাসে মিশে আছে যেন মৃত্যুর গন্ধ। রাজ্যটির রাজধানী এল ফাশের শহরের রাস্তাগুলো এখন নিস্তব্ধ কবরস্থানে পরিণত হয়েছে, যেখানে মানুষের কান্নার শব্দ হারিয়ে গেছে। শহরটি গত সপ্তাহে দখল করে নেয় আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। এ সময় তারা কমপক্ষে 1500 মানুষকে হত্যা করে। শুধু একটি হাসপাতালে নিহত হয় প্রায় 460 জন। কয়েকদিন আগেও শান্ত জীবন্ত শহরটি এখন মৃতদেহের স্তূপে ভরে গেছে। অবস্থা এতটাই শোচনীয়, সেগুলো দাফন করারও কেউ নেই। মর্মান্তিক এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বিশ্ব বিবেক নিয়ে। প্রশ্ন তুলেছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পড়েছে আফ্রিকার দেশ সুদান। গত 3 দিনে অন্তত 1,500 মানুষকে হত্যা করেছে সন্ত্রাসীরা, যার মধ্যে হাসপাতালের প্রায় 500 রোগী এবং তাদের স্বজনও রয়েছে। শুধু তাই নয়, 2023 সালে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষ মারা গেছে। এছাড়া সন্ত্রাসীদের ভয়ে দেশটির প্রায় 1,20,00,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, দরিদ্র দেশটিতে এত বড় মানবিক বিপর্যয় চলছে, অথচ বিপর্যয়ের তুলনায় মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর কোনো তৎপরতা চোখে পড়েনি। আফ্রিকায় শান্তিরক্ষা মিশনের উদ্দেশ্য নিয়ে সচেতন মানুষের মনে নানামুখী প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নই কি তবে সত্য? শান্তিরক্ষার নামে আফ্রিকায় তাদের কাজ কি তবে শুধুই নিজেদের আখের গোছানো? আহমদুল্লাহ আরও বলেন, শান্তিরক্ষা নামের সার্থকতা রক্ষার্থেও কি তারা সুদানের সহিংসতা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেবে না? এই একই ঘটনা উন্নত কোনো দেশে সংঘটিত হলে পৃথিবী জুড়ে যে তোলপাড় শুরু হতো এবং যে পরিমাণ মিডিয়া কভারেজ পেত তার 60 ভাগ মনোযোগও কি পাচ্ছে সুদান?
গরিব এবং মুসলমান বলেই কি কথিত সভ্যদের কাছে তাদের জীবনের কোনো দাম নেই? এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনে ফোকাস রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। ফোকাস কি? যে কাজটি করছি নিরতভাবে সেই কাজটিতে মনোযোগ রাখা, সেই কাজটির জন্য এগিয়ে চলা। ধরুন আপনি একটি কাজ করছেন, মাঝপথে আরেকটি কাজের প্রস্তাব পেলেন এবং সেই কাজ অনেক মূল্যবান, সেই কাজ করলে আপনি অনেক অর্থ এবং সম্মান পাবেন। তাহলে আপনি যে কাজটি শুরু করে মাঝপথে গেলেন সেটা কি ছেড়ে দেবেন? প্রিয় বন্ধুরা, আপনি হয়তো জানেন না যে আর কিছু দূর গেলেই সেই কাজে আপনি বিপুল সফলতা পেতে পারেন, যেটা এই সাময়িক সফলতার চেয়ে অনেক অনেক বড় ব্যাপার। সুতরাং প্রত্যেকটা কাজে ফোকাস ঠিক রাখুন। আপনাকে যতই লোভ দেওয়া হোক, যতই বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া হোক না কেন, আপনি আপনার কাজটিকে সফল করার জন্যে অন্ধভাবে দৃঢ়তার সঙ্গে সাহস নিয়ে এগিয়ে যেতে থাকুন। কোনো প্রলোভন যেন আপনাকে সেই কাজ থেকে বিচ্যুত না করতে পারে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল কায়েদা দেশটির রাজধানী বামাকো দখলের চেষ্টা করছে। হামলাকারীরা শহরে জ্বালানি প্রবেশ বন্ধ করে দিয়েছে এবং প্রধান সড়কগুলো অবরুদ্ধ করে সরকারের নিয়ন্ত্রণ কমাতে চাইছে। এর ফলে দেশটি প্রায় 4 দশক ধরে কোনো জঙ্গি গ্রুপের শাসনের অধীনে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন JNIM আল কায়েদার মালি শাখা বামাকোর দিকে জ্বালানি ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। জঙ্গিরা শহরের আশপাশের সড়কগুলোতে আক্রমণ তীব্র করছে, যাতে রাজধানীকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা যায়। 2021 সালের অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা জান্তা সরকার দেশের সব স্কুল বন্ধ করেছে এবং পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি শেষ হয়ে গেছে। ফলে অর্থনীতি পুরোপুরি স্তব্ধ। তুরস্ক মালির ড্রোন সরবরাহ করেছে, আর রাশিয়া নিরাপত্তার প্রধান অংশীদার হিসেবে কাজ করছে। JNIM রাজধানীর আশপাশের রাস্তায় হামলা বাড়িয়ে বামাকোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক জেসিকা ট্রাচিয়াস আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও খারাপ হবে, কারণ জঙ্গিরা অবরোধ এবং অপারেশনকে সম্প্রসারণ করবে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর FCDO তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে, নিরাপদ মনে হলে তাৎক্ষণিক বাণিজ্যিক ফ্লাইটে দেশে ত্যাগ করুন। অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীও বামাকো থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো নাগরিকদের দ্রুত চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাত JNIM এর হাতে আটক 2 জিম্মির মুক্তির জন্য 38 মিলিয়ন পাউন্ড মুক্তিপণ দিয়েছে। রাজধানীতে জ্বালানির অভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করেছে। বাস ড্রাইভার করিম কুলিবালি বললেন, আমি 3 দিন ধরে লাইনে দাঁড়িয়েছি, 2 রাত কাটিয়েছি। সিভিল সার্ভেন্ট ওমার ডিয়ালো 1 সপ্তাহ ধরে কাজে যেতে পারেননি। ফসল কাটার মৌসুমে কৃষি যন্ত্রপাতি চালানো সম্ভব হচ্ছে না। বাজারে ধান ও মিলেটের দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানির এই অভাব শুধু বামাকো নয়, দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলকেও প্রভাবিত করেছে। মালির উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে চরমপন্থা দারিদ্র্য এবং অস্থিতিশীলতার শিকার। সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানগুলোর কারণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী, ফরাসি সৈন্য এবং মার্কিন সৈন্যদের বড় অংশ দেশ ত্যাগ করেছে। JNIM এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী শক্তি শূন্যতা পূরণ করে সাধারণ মানুষকে সেবা দিচ্ছে, তবে কঠোর ইসলামী আইন মানতে বাধ্য করছে। তারা নিয়ন্ত্রণাধীন রাস্তায় কর সংগ্রহ করছে এবং অর্থ উপার্জন করছে। রাশিয়ার ওয়াগনার গ্রুপ প্রথমে মালিতে কাজ করলেও 2023 সালে প্রতিষ্ঠার মৃত্যুর পর নিয়ন্ত্রণ আফ্রিকা কর্পসের হাতে এসেছে। রাশিয়া এবং তুরস্ক মালির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক সামরিক অংশীদারিত্ব এখন মালির নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। JNIM প্রায় 6000 যোদ্ধা নিয়ে দেশ ও প্রতিবেশী অঞ্চলে প্রভাব বিস্তার করছে। ইয়াদ আগালি, যিনি JNIM এর নেতৃত্ব দিচ্ছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের হাত থেকে এখনও পলাতক। তার নিয়ন্ত্রণাধীন এলাকায় সঙ্গীত নিষিদ্ধ এবং ধীরে ধীরে রাজধানীর দরজায় কাছাকাছি পৌঁছেছে। গোষ্ঠীটি তালেবানদের মতো সরকারের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে দেশ নিয়ন্ত্রণ করতে চাইছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।